अरुणाचल शिवा अरुणाचल शिवा। রমন মহর্ষি 1879 সালের 30শে ডিসেম্বর ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একটি গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের 4 সন্তানের মধ্যে দ্বিতীয়। তার পিতা ছিলেন পরাশরের বংশধর সুন্দররম আইয়ার এবং মাতা ছিলেন আজাগাসমাল আইয়ার। তার 2 ভাই নাগস্বামী এবং নাগসুন্দর এবং এক ছোট বোন আলামেলু ছিলেন। তার পিতা ছিলেন একজন আদালতের আইনজীবী। তার বাবার এক কাকা এবং তার বাবার ভাই উভয়েই সন্ন্যাসী হয়েছিলেন। ভেঙ্কটরামনের পরিবার স্মার্ত সম্প্রদায়ভুক্ত এবং নিয়মিতভাবে তাদের বাড়িতে শিব, বিষ্ণু, গণেশ, সূর্য এবং শক্তির পূজা করা হতো। ভেঙ্কটরমণের বয়স যখন 7 বছর তখন তিনি উপনয়ন করেন, যা 3টি উচ্চ বর্ণের ঐতিহ্যবাহী দীক্ষা, ব্রাহ্মণ শিক্ষা এবং আত্মজ্ঞানে দেয়। তার স্মৃতিশক্তি খুব ভালো ছিল এবং একবার শোনার পর তিনি তথ্য মনে করতে পারতেন। এই ক্ষমতা তিনি তামিল কবিতা মুখস্থ করার জন্য ব্যবহার করতেন। নরসিংহ উল্লেখ করেছেন যে ভেঙ্কটরমণ খুব গভীর ঘুমাতেন, জোরে শব্দে জাগতেন না, এমনকি যখন তার শরীর অন্যদের দ্বারা প্রহারিত হতো তখনও তিনি জেগে উঠতেন না। যখন তিনি প্রায় 12 বছর বয়সে ছিলেন তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে গভীর ধ্যানের অবস্থা অনুভব করেছিলেন। 1920-এর দশকে প্রথম প্রকাশিত তামিল জীবনী শ্রী রমন বিজয়ম মাদুরাইয়ের মৃত্যু অভিজ্ঞতার কয়েক বছর আগের সময়কাল বর্ণনা করে। পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ অনুশীলন আমার সাথে লেগেছিল। আমি কেবল নিজের মধ্যেই মনোযোগ নিবদ্ধ করতাম, শরীর ভুলে যেতাম। মাঝে মাঝে আমি এক জায়গায় বসে থাকতাম, কিন্তু যখন আমি স্বাভাবিক জ্ঞান ফিরে পেতাম এবং উঠে পড়তাম তখন আমি লক্ষ্য করতাম যে আমি অন্য একটি সংকীর্ণ স্থানে শুয়ে আছি, যেখানে আমি প্রথমে বসেছিলাম। যখন তার বয়স প্রায় 11 বছর তখন তার বাবা তাকে তার কাকা সুব্বাইয়ারের কাছে ডিন্ডিগুলে থাকতে পাঠান, কারণ তিনি চান তার ছেলেরা যেন ইংরেজি ভাষায় শিক্ষিত হয়, যাতে তারা সরকারি চাকরিতে প্রবেশের যোগ্য হয়। তিরুচুজির গ্রামের স্কুলে কেবল তামিল ভাষায় পড়ানো হতো, যেখানে তিনি 3 বছর ধরে পড়েছিলেন। 1891 সালে যখন তার কাকা মাদুরাইয়ের বদলি হন তখন ভেঙ্কটরমণ এবং তার বড় ভাই নাগস্বামী তার সাথে চলে আসেন। 1892 সালের 18 ফেব্রুয়ারি তার বাবা সুন্দররম আয়ার হঠাৎ মারা যান। তার বাবার মৃত্যুর পর পরিবারটি ভেঙে যায়। ভেঙ্কটরমণ এবং নাগস্বামী মাদুরাই সুব্বাইয়ের সাথে থাকতেন। ভেঙ্কটরমণ প্রথমে স্কটস মিডল স্কুল এবং তারপর আমেরিকান মিশন হাই স্কুলে পড়াশোনা করেন, সেখানে তিনি খ্রিস্ট ধর্মের সাথে পরিচিত হন। 1895 সালে নভেম্বরে ভেঙ্কটরমণ বুঝতে পারেন যে পবিত্র পর্বত অরুণাচল একটি বাস্তব স্থান। তিনি ছোটবেলা থেকে তার অস্তিত্ব সম্পর্কে জানতেন এবং এর অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি করে অভিভূত হয়ে পড়েন। এই সময় তিনি সেক্কিঝড়ের পেরিয়া পুরাণামও পড়েন, যা 63 জন নয়নমারীর জীবন বর্ণনা করে, যা তার উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলে এবং তাকে প্রকাশ করে যে ঐশ্বরিক মিলন সম্ভব। অশ্ববর্ণের মাতে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে তার পরিদর্শনের সময় সচেতনের একটি নতুন ধারা জাগ্রত হতে শুরু করে, একটি আনন্দময় চেতনার অবস্থা যা শারীরিক এবং মানসিক উভয় স্তরকে অতিক্রম করে এবং তবুও শারীরিক এবং মানসিক ক্ষমতার পূর্ণ ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু রমন মহর্ষি পরে বলেছিলেন যে 8 মাস পরে জাগ্রত হওয়ার আগে পর্যন্ত তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন না। নরসিংহের মতে 1896 সালের জুলাই মাসে 16 বছর বয়সে হঠাৎ মৃত্যুর ভয় দেখা দেয়। তিনি উত্তেজনার ঝলক বা তাপ দ্বারা আক্রান্ত হন, যেমন কোনো অবেশম, একটি প্রবাহ বা শক্তি যা আচ্ছন্ন করে রেখেছিল বলে মনে হয়েছিল। যখন তার শরীর শক্ত হয়ে ওঠে, আত্ম অনুসন্ধানের একটি প্রক্রিয়া শুরু হয়। নিজেকে জিজ্ঞাসা করে কি মারা যায়। তিনি উপসংহারে পৌঁছান যে শরীর মারা যায়, কিন্তু এই প্রবাহ বা শক্তি জীবিত থাকে এবং এই প্রবাহ বা শক্তি যে তার স্বরূপ হিসেবে স্বীকৃতি দেন, যা তিনি পরে ব্যক্তিগত ঈশ্বর বা ঈশ্বর হিসেবে চিহ্নিত করেন। এই প্রক্রিয়া সম্পর্কে তার এক বিরল লিখিত মন্তব্য রমন মহর্ষি বলেছেন, ভিতরে জিজ্ঞাসা করছি দ্রষ্টাকে, আমি দেখছি দ্রষ্টা অদৃশ্য হয়ে গেছেন, যা চিরকাল স্থায়ী। কোনো চিন্তা আসেনি বলার জন্য যে আমি দেখেছি, তাহলে কিভাবে ভাবনা আসেনি বলার জন্য যে আমি দেখিনি। পরবর্তী জীবনে তিনি তার মৃত্যুর অভিজ্ঞতাকে আকস্মিক মুক্তি বলেছেন, যেখানে ক্রমমুক্তি জ্ঞানযোগের বেদান্ত পথের মতে ক্রমিক মুক্তি বলে অভিহিত হয়েছে। এর ফলে মনের একটি অবস্থা তৈরি হয়েছিল
যা তিনি পরে ঈশ্বর বা জ্ঞানীয় মনের অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন। পবিত্র গ্রন্থগুলির ভাষা পড়ার পর আমি দেখতে পাই যে একটিকে শুদ্ধ মানুষ, শুদ্ধ মন, অখণ্ডকর বৃত্তি, অখণ্ড অভিজ্ঞতা, প্রজ্ঞা, সত্যজ্ঞান ইত্যাদি বলা যেতে পারে, অর্থাৎ ঈশ্বর বা জ্ঞানীয় মনের অবস্থা। এই ঘটনার পর স্কুলের পড়াশুনো, বন্ধু বান্ধব এবং সম্পর্কের প্রতি তার আগ্রহ কমে যায়। স্কুলে সে উদাসীন থাকতো, কল্পনা করতো এবং আশা করতো যে ঈশ্বর হঠাৎ আমার আগে স্বর্গ থেকে নেমে আসবেন। সঙ্গ এড়িয়ে এসে একা বসে থাকতে পছন্দ করত। এই স্রোত বা শক্তির উপর মনোযোগ দিতে এবং প্রতিদিন মীনাক্ষী মন্দিরে যেত। 63 জন নয়নমর এবং নটরাজের মূর্তির প্রতি উচ্ছ্বসিতভাবে নিবেদিত প্রাণ ওই সাধুদের প্রতি দেখানো একই অনুগ্রহ কামনা করত। প্রার্থনা করত যে তাদের মতো একই ভক্তি তারও হোক, এবং কান্নাকাটি করে যে ঈশ্বর আমাকেও সেই একই অনুগ্রহ দিন যা তিনি ওই সাধুদের প্রতি দিয়েছিলেন। তার পরিবার তাকে সন্ন্যাসী হতে এবং বাড়ি ছেড়ে যেতে দেবে না জেনে ভেঙ্কটরমন পালিয়ে যান। তার ভাইকে বলেন যে তাকে স্কুলে একটি বিশেষ ক্লাসে যোগদান করতে হবে। ভেঙ্কটরমন 29 আগস্ট 1896 তারিখে ট্রেনে উঠেন এবং 1 সেপ্টেম্বর 1896 তারিখে তিরুভান্নামালায় পৌঁছান, যেখানে তিনি তার বাকি জীবন কাটিয়েছিলেন। মহর্ষি তিরুভান্নামালাইতে পৌঁছানোর পর তিনি অরুণাচল মন্দিরে যান। তিনি প্রথম কয়েক সপ্তাহ 1000 স্তম্ভ বিশিষ্ট কক্ষে কাটিয়েছিলেন, তারপর মন্দিরের অন্যান্য স্থানে এবং অবশেষে পাতাল লিঙ্গম তলদেশে স্থানান্তরিত হয়েছিলেন যাতে তিনি নির্বিঘ্নে থাকতে পারেন। সেখানে তিনি এত গভীর সমাধিতে দিন কাটান যে তিনি পোকামাকড় এবং পোকার কামড় সম্পর্কে অবগত ছিলেন না। স্থানীয় সাধক শেষাদ্রি স্বামীগল তাকে ভূগর্ভস্থ তলদেশ আবিষ্কার করেন এবং তাকে রক্ষা করার চেষ্টা করেন। পাতাল লিঙ্গম তলদেশে প্রায় 6 সপ্তাহ থাকার পর তাকে বহন করে পরিষ্কার করা হয়। পরবর্তী 2 মাস তিনি ব্রহ্মণ্য মন্দিরে ছিলেন। তার শরীর এবং পরিবেশ সম্পর্কে এতটাই অজ্ঞ ছিলেন যে তাকে ক্ষুধার্ত না থাকার জন্য তার মুখে খাবার রাখতে হয়েছিল। 1897 সালের ফেব্রুয়ারি মাসে তিরুভান্নামালাইতে পৌঁছানোর পর রমন মহর্ষি প্রায় 1 মাইল দূরে অবস্থিত গুরু মূর্তমে চলে যান। তার আগমনের কিছুক্ষণ পরেই পলানিস্বামী নামে এক সাধু তাকে দেখতে পান। পলানিস্বামীর প্রথম দর্শন তাকে শান্তি ও আনন্দে ভরিয়ে তোলে এবং সেই সময় তিনি রমন মহর্ষির স্থায়ী পরিচায়ক হিসেবে সেবা করেন। শারীরিক সুরক্ষার পাশাপাশি পলানিস্বামী ভিক্ষাও করতেন, নিজের এবং রমন মহর্ষির জন্য খাবার রান্না করতেন এবং প্রয়োজনে তার যত্ন নিতেন। 1898 সালের মে মাসে রমন মহর্ষি গুরু মূর্তমের পাশে একটি আম বাগানে চলে যান। অসবর্ণ লিখেছেন যে এই সময় রমন মহর্ষি তার শরীরকে সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন। তিনি পিঁপড়ের কামড়কে উপেক্ষা করেছিলেন, যারা তাকে ক্রমাগত কামড়াতো ধীরে ধীরে। রমন মহর্ষির একান্ত আকাঙ্ক্ষা সত্ত্বেও তিনি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যারা তার নীরবতা এবং তপস্যার প্রশংসা করেছিলেন, নৈবেদ্য নিয়ে এসেছিলেন এবং প্রশংসা গিয়েছিলেন। অবশেষে তাকে রক্ষা করার জন্য একটি বাঁশের বেড়া তৈরি করা হয়েছিল। গুরু মূর্তম মন্দিরে থাকাকালীন তার পরিবার তার অবস্থা জানতে পারে। প্রথমে তার কাকা নেপিয়াপ্পা আয়ার এসে তাকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন, প্রতিশ্রুতি দেন যে পরিবার তার তপস্বী জীবনকে ব্যাহত করবেন না। রমন মহর্ষি স্থির হয়ে বসে থাকেন এবং অবশেষে তার কাকা হাল ছেড়ে দেন। 1898 সালের সেপ্টেম্বরে রমন মহর্ষি অরুণাচলের পূর্বাঞ্চলীয় পর্বতমালাগুলির মধ্যে একটি পাভাল কুন্ড্রুতে অবস্থিত শিব মন্দিরে চলে যান। তার মা তাকে অনুরোধ করলেও তিনি ফিরে আসতে অস্বীকৃতি জানান। এরপরই 1899 সালের ফেব্রুয়ারিতে রমন মহর্ষি পাহাড়ের পাদদেশ ছেড়ে অরুণাচল অঞ্চলে বসবাস শুরু করেন। 1902 সালে শিবপ্রকাশম পিল্লাই নামে একজন সরকারি কর্মকর্তা হাতে লেখা স্লেট নিয়ে কিভাবে নিজের আসল পরিচয় জানা যায় সম্পর্কিত প্রশ্নের উত্তর পাওয়ার আশায় তরুণ স্বামীর সাথে দেখা করতে যান। তরুণ স্বামীকে জিজ্ঞেস করা 14টি প্রশ্ন এবং তার উত্তরগুলি রমন মহর্ষির আত্ম অনুসন্ধানের প্রথম শিক্ষা তৈরি করে, যে পদ্ধতির জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন এবং অবশেষে নানিয়ার বা ইংরেজিতে আমিকে নামে প্রকাশিত হয়। অনেক দর্শনার্থী তার কাছে আসতেন এবং কেউ কেউ তার ভক্ত হয়ে ওঠেন। 1916 সালে তার মা আলাগাম্মাল এবং ছোট ভাই নাগসুন্দরম তিরুভান্নামালাইতে রমন মহর্ষির সাথে যোগ দেন এবং যখন তিনি বৃহত্তর স্কন্দাশ্রম গুহায় চলে আসেন তখন তার সাথে যান, যেখানে ভগবান 1922 সালের শেষে বাস করেন। তার মা একজন সন্ন্যাসী হিসেবে জীবনযাপন করেন এবং রমন মহর্ষি তাকে তীব্র ব্যক্তিগত শিক্ষা দিতে শুরু করেন এবং তিনি আশ্রমের রান্নাঘরের দায়িত্ব নেন। রমন মহর্ষির ছোট ভাই নাগসুন্দরম একজন সন্ন্যাসী হন। এই সময়কালে রমন মহর্ষি অরুণাচলের উদ্দেশ্যে পঞ্চস্তবস্তব রচনা করেন, যা ভক্তিমূলক গীতি কবিতার তার শ্রেষ্ঠ রচনা। প্রথম স্রোতটি হল অক্ষর মন মালায়,
ভিক্ষার জন্য শহরে ঘুরে বেড়ানোর সময় একজন ভক্তের অনুরোধে একটি তামিল ভাষায় রচিত হয়েছিল অক্ষরমণ বালায় বৈবাহিক মালা, মানব আত্মা এবং ঈশ্বরের মধ্যে প্রেম এবং মিলনের উজ্জ্বল প্রকৃতি বর্ণনা দেয়। 1920 সাল থেকে তার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। 1922 সালের 19 মে রমন মহর্ষি তার পাশে থাকা অবস্থায় তিনি মারা যান। 1922 সাল থেকে 1950 সালে তার মৃত্যু পর্যন্ত রমন মহর্ষি শ্রী রামানাশ্রমে বসবাস করতেন। এই আশ্রমটি তার মায়ের সমাধির চারপাশে গড়ে উঠেছিল। রমন মহর্ষি প্রায়শই স্কন্দাশ্রম থেকে তার মায়ের সমাধিতে হেঁটে যেতেন। 1922 সালের ডিসেম্বরে তিনি আর স্কন্দাশ্রমে ফিরে আসেননি এবং পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করেন এবং শ্রী রামানাশ্রম গড়ে উঠতে শুরু করে। প্রথমে সমাধিতে কেবল একটি করে কুঁড়ে ঘর ছিল, কিন্তু 1924 সালে দুটি কুঁড়ে ঘর তৈরি করা হয়, একটি সমাধির বিপরীতে এবং অন্যটি উত্তরে। তথাকথিত পুরাতন হলটি 1928 সালে নির্মিত হয়, যেখানে রমন মহর্ষি 1949 সাল পর্যন্ত বসবাস করতেন। শ্রী রামানাশ্রমে একটি গ্রন্থাগার, হাসপাতাল, ডাকঘর এবং আরও অনেক সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত ছিল। রমন মহর্ষি নির্মাণ প্রকল্প পরিকল্পনার এক সহজাত প্রতিভা প্রদর্শন করেছিলেন। অন্নমালায় স্বামী তার স্মৃতিচারণে এই বিস্তারিত বিবরণ দিয়েছেন। 1938 সাল পর্যন্ত অন্নমালায় স্বামী প্রকল্পগুলি তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত ছিলেন এবং সরাসরি রমন মহর্ষির কাছ থেকে তার নির্দেশনা পেতেন। রমন মহর্ষি বিনয়ী এবং ত্যাগী জীবনযাপন করতেন, তবে রমন মহর্ষির সম্পর্কে বিশদভাবে লেখা ডেভিড গডম্যানের মতে তার বেশিরভাগ সময় চুপচাপ সমাধিতে বসে থাকা ছাড়া আর কিছুই না কাউরে কাটানোর জনপ্রিয় চিত্রটি অত্যন্ত ভুল। তার মা আসার পর থেকে তার চারপাশে আশ্রম গড়ে ওঠার সময় থেকে তার স্বাস্থ্যের অবনতির পরে বছরগুলো পর্যন্ত রমন মহর্ষি আসলে রান্না এবং পাতার প্লেট সেলাইয়ের মতো আশ্রমের কার্যকলাপে বেশ সক্রিয় ছিলেন। 1931 সালে বিভি নরসিংহ রচিত রমন মহর্ষির জীবনী সেলফ রিয়েলাইজেশন, দ্য লাইফ অ্যান্ড টিচিংস অফ রমন মহর্ষি প্রকাশিত হয়। 1934 সালের পর রমন মহর্ষি ভারতের ভেতরে এবং বাইরে তুলনামূলকভাবে সুপরিচিত হয়ে ওঠেন। যখন পল ব্রান্টন 1931 সালের জানুয়ারিতে প্রথম রমন মহর্ষির সাথে দেখা করার পর এ সার্চ ইন সিক্রেট ইন্ডিয়া বইটি প্রকাশ করেন। এই বইটিতে তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে কাঞ্চির পরমাচার্য তাকে রমন মহর্ষির সাথে দেখা করতে বাধ্য করেছিলেন, রমন মহর্ষির সাথে তার সাক্ষাৎ এবং এই সাক্ষাতের তার উপর কী প্রভাব পড়েছিল। ব্রান্টন আরও বর্ণনা করেছিলেন যে কিভাবে রমন মহর্ষির খ্যাতি ছড়িয়ে পড়েছিল, যার ফলে মন্দিরে আসা তীর্থযাত্রীরা প্রায়শই পাহাড়ের উঠে বাড়ি ফিরে যাওয়ার আগে তাকে দেখতে প্ররোচিত হতেন। ব্রান্টন রমন মহর্ষিকে ভারতের শেষ আধ্যাত্মিক মহাপুরুষদের একজন বলে অভিহিত করেন এবং রমন মহর্ষির প্রতি তার স্নেহ বর্ণনা করেন। আমি তাকে খুব পছন্দ করি কারণ তিনি এত সরল এবং বিনয়ী, যখন তার চারপাশটি খাঁটি মহত্বের এক স্পষ্ট পরিবেশ বিরাজ করে, কারণ তিনি তার দেশবাসীর রহস্যপ্রেমময় প্রাকৃতিক প্রভাবিত করার জন্য কোনো গুপ্ত শক্তি বা হায়ারোফান্টিক জ্ঞানের দাবি করেন না, এবং কারণ তিনি এতটাই সম্পূর্ণরূপে কোনো ভান করেন না যে তিনি তার জীবদ্দশায় তাকে সন্ত হিসেবে ঘোষণা করার প্রতিটি চেষ্টাকেই দৃঢ়ভাবে প্রতিহিত করেন। শ্রী রামানাশ্রমে থাকাকালীন ব্রান্টন মহিমান্বিতভাবে সর্বব্যাপী সচেতনার অভিজ্ঞতা লাভ করেন। আলোকসজ্জার মুহূর্ত বইটি সর্বাধিক বিক্রিত হয়েছিল এবং পশ্চিমের বৃহত্তর পাঠকদের কাছে রমন মহর্ষির পরিচয় ফিরিয়ে দেয়। ফলস্বরূপ দর্শনার্থীদের কাছে ছিলেন পরমহংস যোগানন্দ। সমারসেট মাঘাম 1944 সালের উপন্যাস দ্য রেজারাস এজ রমন মহর্ষির পরে তার আধ্যাত্মিক গুরুকে মডেল করে। 1948 সালের নভেম্বরে রমন মহর্ষির বাহুতে একটি ক্ষুদ্র ক্যান্সারের পিণ্ড পাওয়া যায় এবং 1949 সালের ফেব্রুয়ারিতে আশ্রমের ডাক্তার তা অপারেশন করেন। শীঘ্রই আরেকটি বৃদ্ধি দেখা দেয় এবং একজন বিশিষ্ট সার্জন 1949 সালে মার্চ মাসে রেডিয়াম প্রয়োগ করে আরেকটি অস্ত্রোপচার করেন। ডাক্তার রমন মহর্ষিকে বলেন যে তার জীবন বাঁচাতে কাঁধ পর্যন্ত বাহু সম্পূর্ণ কেটে ফেলা প্রয়োজন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যাত করেন। 1949 সালের আগস্ট এবং ডিসেম্বর তৃতীয় এবং চতুর্থ অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু কেবল তাকে দুর্বল করে দিয়েছিল। এরপর অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেষ্টা করা হয়েছিল, সবই ব্যর্থ প্রমাণিত হয়েছিল এবং মার্চের শেষের দিকে ভক্তরা সমস্ত আশা ছেড়ে দিলে তা বন্ধ হয়ে যায়। ভক্তরা যারা তার অনুসারীদের জন্য নিজেকে সুস্থ করার জন্য তার অনুরোধ করেছিলেন, তাদের রমন মহর্ষি উত্তর দিয়েছিলেন, আপনি এ শরীরের প্রতি আসক্ত কেন? এটা ছেড়ে দিন এবং আমি কোথায় যেতে পারি? আমি এখানে। 1950 সালের এপ্রিলের মধ্যে রমন মহর্ষি হলটিতে যেতে এত দুর্বল হয়ে পড়েছিলেন এবং পরিদর্শনের সময় সীমিত ছিল। দর্শনার্থীরা তার শেষ দিনগুলো এক ঝলক দেখার জন্য সেই ছোট কক্ষের পাশে যেত। 1950 সালের 14 এপ্রিল রাত 8:47 তিনি মারা যান। একই সময়ে একটি উল্কাপিণ্ড দেখা যায়, যা তার কিছু ভক্তকে এক সুসঙ্গতি হিসেবে মুগ্ধ করে।
রমণ মহর্ষি সম্পর্কে সংক্ষেপে এখানে বর্ণনা করা হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। অরুণাচল শিবা, অরুণাচল, অরুণাচল।